আসাম ও অরুণাচল প্রদেশ ভ্রমণের তৃতীয় পর্বে সবাইকে স্বাগত। আজকে আমাদের গন্তব্য বমডিলা থেকে তাওয়াং। গতকালকের দীর্ঘ পথযাত্রার ক্লান্তি, মনোরম আবহাওয়া এবং হোটেলের নরম বিছানায় দারুণ একটা ঘুম হলো। আমরা ফ্রেশ হয়ে সবাই ডাইনিংয়ে গেলাম। আজকেও দীর্ঘ পথযাত্রা রয়েছে। রাস্তায় দুপুরে কি খাবো তার ঠিক নেই, তাই সবাই আমরা বুফে সিস্টেমে কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট, সেই ব্রেকফাস্টকেই লাঞ্চ বানিয়ে ফেললাম। সত্যি অসাধারণ এবং টেস্টি এই খাবারগুলো। বাবা, জ্যাম, সেদ্ধ ডিম খাই কে? জল। ডাইনিংটা কি অসাধারণ, কাঠের কারুকার্য করা, পুরো ডাইনিংটা কাঠ দিয়ে মোড়া, সত্যি খুব অসাধারণ। সবাই বেশ তাড়িয়ে তাড়িয়ে খাবার উপভোগ করছে। বুফে সিস্টেমে যে ব্রেকফাস্ট, সত্যি অসাধারণ। পরপর সমস্ত খাবার সাজানো ছিল, আমরা পরপর নিয়ে নিলাম। খাবার পরে চা, এই যে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, খাবার সব রকমের খাবারই ছিল। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেলে আমরা এক প্রস্থ ছবি তুললাম। হোটেলের স্মৃতিকে আসলে অমলিন করে রাখার জন্য আমরা দলবদ্ধভাবে বা এককভাবেও বিভিন্ন ভঙ্গিমায় ছবি তোলা হলো। পাশাপাশি ব্যাগপত্র লাগেজ গুছিয়ে এই ফাঁকে গাড়িতে বেঁধে ফেলা হলো। যাই হোক, গ্রুপ ছবি তোলার শেষে সেওয়াং হোটেলকে বাই বাই করে আমরা বেরিয়ে পড়ি। হোটেল ছেড়ে একটু বেরোতেই আমরা সামনে পেলাম একটা চার্চ, বমডিলার একমাত্র চার্চ, যার নাম ইন্ডিপেন্ডেন্ট চার্চ অফ বমডিলা। ইন্ডিপেন্ডেন্ট চার্চ অফ ইন্ডিয়া, বমডিলা। 2010 সালে নির্মিত এই চার্চ, যা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ বাইরে থেকে, এই চার্চটাকে সামনে রেখে আমরা আরেকটু এগোতেই পেলাম বমডিলা মনাস্ট্রি। এই বমডিলা মনাস্ট্রিটা অসাধারণ এক প্রাকৃতিক পরিবেশে, পাহাড়ের ঢালে অবস্থিত। শান্ত পরিবেশ, প্রার্থনার ধ্বনি আর প্রাচীন বৌদ্ধ সংস্কৃতির এক অপূর্ব সৌন্দর্যে ভরা মঠ। সবাই গাড়ি থেকে নামছে, ফটো টটো তোলা হবে, তো তাই সবাই নিজেদেরকে প্রস্তুত করে নিচ্ছে সুন্দর ফটো তোলার জন্য। এদের প্রস্তুতির মাঝেই বরং আমরা এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরা মঠ ঘুরতে ঘুরতে মঠের ইতিহাসটা সংক্ষেপে জেনে নিই। বমডিলা মনাস্ট্রিকে আসলে গ্র্যান্ড মনাস্ট্রি বা গেলুপা মঠও বলে। এটা তৈরি হয় 1965 সালে তিব্বতের দ্বাদশ দলাই লামা গোত্সে রিনপোচের আদর্শে তিব্বতের তাসি মঠের আদলে। প্রবেশদ্বারের বাদিকে থাকা এই প্রেয়ার হুইল দেখতে পাচ্ছ, এই প্রেয়ার হুইল এই মঠের কিন্তু একটা অন্যতম প্রধান আকর্ষণ। মনে করা হয় যে এই প্রেয়ার হুইল একবার ঘোরালেই মানুষের হাজার হাজার প্রার্থনার সমান ফল হয়। স্থানীয় মানুষ, মূলত গেলুপা সম্প্রদায়ের মানুষেরা প্রতিদিন ভোরে এসে চাকা ঘোরায়। এটা শুধু ধর্ম নয়, এটা তাদের কিন্তু জীবনেরও একটা অংশ। আমরা মনাস্ট্রি দেখার আগেই মনাস্ট্রির সামনে যে অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করার জন্য এবং ছবি তোলার জন্য এগিয়ে গেলাম। থাকে, মানে হোস্টেল বলতে পারি।
অরুণাচলের পশ্চিম কামেং জেলায় অবস্থিত এই মঠ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৫০০ ফিট উচ্চতায় অবস্থিত। যেতে যেতে আমাদের বাদিকে লামাদের স্কুল দেখলাম। বাচ্চা লামারা যেখানে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাও লাভ করে। এই মঠের দুটো অংশ, একটা হচ্ছে লোয়ার গুম্ফা আর একটা হচ্ছে আপার গুম্ফা। যদিও মূল আকর্ষণ কিন্তু আপার গুম্ফায়। আর গেলুপা সম্প্রদায়ের মানুষের কাছে কিন্তু এই মনাস্ট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র কিন্তু প্রার্থনার স্থান নয়, বরং বৌদ্ধ শিক্ষা, দীক্ষা, সংস্কৃতি সমস্ত কিছুর প্রতীক হলো এই মঠ। প্রতি বছর হাজার হাজার পর্যটক কিন্তু এই মঠ দেখতে আসে। আমরা ঘুরে ঘুরে চারপাশটা দেখলাম। মঠের সামনে যে উন্মুক্ত প্রান্তর রয়েছে, সেই প্রান্তরের শেষ প্রান্তে পরপর এই যে পাইন গাছগুলো, এই পাইন গাছগুলো এবং তারপরে গভীর গিরিখাত, এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। সত্যিই মন ভরে গেল। দেখতেই পাচ্ছ কি অসাধারণ প্রাকৃতিক পরিবেশ এবং সৌন্দর্য, যা সত্যি ভাষায় প্রকাশ করা অত্যন্ত কঠিন। দাঁড়িয়ে দাঁড়িয়ে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে বিভিন্ন মানুষ, অসংখ্য মানুষ বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলছে। সেসব পাশাপাশি আমরাও প্রচুর ছবি তুললাম। দাঁড়ালে ছবি তুলতে পারবো। সবাইকে এক জায়গায় করে ছবি তোলা যে কি ঝকমারি ব্যাপার, সে যারা ভুক্তভোগী তারাই জানে। প্রত্যেকেই নিজের নিজের মোবাইল বের করে ছবি তুলতে শুরু করেছে। ফলে প্রত্যেককে এক জায়গায় করে গ্রুপ ছবি তোলা এটা অত্যন্ত কঠিন কাজ ছিল, বলা যেতে পারে একটা চ্যালেঞ্জিং কাজ ছিল। সেই কাজটাও সম্পন্ন করলাম আমরা। এই গ্রুপ ছবি তোলা হলে আমরা তারপরে এগিয়ে গেলাম সামনের দিকে, অর্থাৎ মঠের মূল যে অংশ, সেই মূল অংশের দিকে এগিয়ে গেলাম। ওইখানে চলো, না হলে এরকম জায়গায় দেখো পুরোটা আসবে। এরকম জায়গায় ভেবেছিলাম ফটো তোলার পর্ব শেষ হয়েছে, এবার বোধহয় আমরা মঠের অভ্যন্তরে প্রবেশ করব, কিন্তু বিধিবাম ফটো তোলার পর্ব চলতেই থাকলো। সবাইকে ফটো তুলে একত্রিত করে মঠের অভ্যন্তরে যাওয়াটা বেশ কঠিন ছিল। যাই হোক, শেষ পর্যন্ত একটা গ্রুপ ছবি তোলার পরে আমরা অভ্যন্তরে প্রবেশ করতে পারলাম। প্রার্থনা কক্ষে প্রবেশ করলাম। এই প্রার্থনা কক্ষে রয়েছে বিশালাকার বুদ্ধ মূর্তি, রঙিন ঝান্ডা, দলাই লামার প্রতিকৃতি, অসংখ্য পেন্টিং, মোমবাতির আলোয় তৈরি এক স্বর্গীয় বা প্রশান্তির পরিবেশ। এই যে বসার আসনগুলো, যেখানে বসে মানুষেরা এই মঠে এসে প্রার্থনা করে,
আমরা ঘুরে ঘুরে প্রার্থনা কক্ষটা দেখলাম। একটা অসাধারণ মানসিক প্রশান্তি নিয়ে আমরা প্রার্থনা কক্ষ ছেড়ে বেরোলাম। মোটামুটি যেটা বোঝা গেল যে এই মঠ বা মনাস্ট্রিটা খুব সুন্দরভাবে ঘুরে দেখতে গেলে মোটামুটি হাতে ঘন্টা খানেক বা ঘন্টা দেড়েক সময় থাকলেই যথেষ্ট। তবে এই মঠের যে পরিবেশ, এই পরিবেশে 3-4 ঘন্টাও অনায়াসে কাটিয়ে দেওয়া যায়, কোনো সমস্যা হবে না। যদিও রাস্তায় আরো অনেক দেখার বিষয় বা জায়গা রয়েছে যেগুলো আমাদেরকে কভার করতে হবে আজকেই, এবং সন্ধ্যার মধ্যে তাওয়াংয়ে ঢুকতে হবে। সেই জন্য বাধ্য হয়ে ইচ্ছা না থাকলেও দেখা শেষ করে এবং শেষবারের মতো কিছু ছবি তুলে প্রসাদ আমরা কিন্তু বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। পথে আমরা একটা ছোট্ট টি ব্রেক নিলাম। জায়গাটা অজানা কিন্তু সৌন্দর্য অপরিসীম। ফলে আবারও এক প্রস্থ ছবি তোলা হলো সেই পাহাড়ি বাঁকের ধারে ছোট্ট টি স্টল বা ধাবা, যেখানে আমরা চা খেয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে, অর্থাৎ সেলা পাসে। উঁচু পর্বতের কোলে সুন্দর বরফ ঢাকা রাস্তা। যদিও এখন এই মুহূর্তে আমরা বরফ পাইনি, কিন্তু এই রাস্তাটা শুনলাম যে প্রচুর বরফ থাকে এবং সাথে নীল জলের এক অপরূপ বিস্ময়। এটাই হলো সেলা। এই সেলা পাস কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,700 ফুট উচ্চতায় অবস্থিত এবং এটা অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার বলা যেতে পারে প্রবেশদ্বার, গেটওয়ে অফ তাওয়াং। এটা আমরা যখন গুয়াহাটি বা তেজপুর থেকে তাওয়াং যাওয়ার পথে কিন্তু এই সেলা পাসটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দর্শনীয় স্থানও বটে। আর এটা যে শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত তা কিন্তু নয়, এর সাথে জড়িয়ে আছে এক বীরত্বপূর্ণ ইতিহাস। 1962 সালে যখন ভারত চীন যুদ্ধ হয় তখন এই পাসটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কৌশলগত স্থান ছিল। ভারতের বীর যোদ্ধা যশবন্ত সিং রাওয়াত এই এলাকায় সাহসিকতার সাথে লড়াই করেছিলেন। আর কথিত আছে এক ভুটিয়া মেয়ে যার নাম সেলা তাকে সাহায্য করেছিল, যার নাম অনুসারেই এই পাসের নাম হয় সেলা পাস। 13,700 পাশে যাত্রা মানে কিন্তু একটা অ্যাডভেঞ্চার। হিমশীতল বাতাস, চারপাশে একটা বরফের মতো কুয়াশা ঘেরা বলা যেতে পারে, আর স্নোফল, রাস্তায় হঠাৎ ভেসে ওঠা মেঘ, সব মিলিয়ে একটা রোমাঞ্চকর অনুভূতি। তবে আমার কিন্তু সাজেশন যে এই রাস্তাটা ড্রাইভারদের জন্য বেশ চ্যালেঞ্জিং, তাই অভিজ্ঞ চালকের সাথেই আসা উচিত। এবারে আসি সেলা লেকের কথায়। সেলা পাসের ঠিক কাছেই, একদম বলা যেতে পারে তাওয়াংয়ের দিকে যাওয়ার সময় বাঁদিকে একটা অপূর্ব হ্রদ, যাকে স্থানীয়রা বলেন পরম পবিত্র। বরফে ঢাকা পাহাড়ের কোলে এই নীল জলরাশি যেন প্রকৃতির আঁকা এক ছবি। শীতকালে শুনলাম পুরো লেক বরফে ঢেকে যায়, আর গ্রীষ্মে দেখা মেলে স্বচ্ছ নীল জলের। স্থানীয় মানুষের বিশ্বাস এই লেকের জলে এক আধ্যাত্মিক শক্তি আছে, অর্থাৎ এখানে দেবতার আশীর্বাদ বিরাজমান। সেলা পাস এবং সেলা লেক শুধু একটা জায়গা নয়, একটা অনুভূতি। প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, সংস্কৃতির এক অপূর্ব মিশ্রণ। তাই যদি কখনো তাওয়াং যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে সেলা পাস কোনোভাবেই মিস করো না। সেলা পাস এবং সেলা লেক দেখার পর আমরা এসে পৌঁছালাম নুরানাং ফলস বা জং ফলসে। পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক অনন্য সৌন্দর্য, যেখানে জল আকাশ থেকে নেমে আসে সাদা রেশমের মতো। এই নুরানাং ফলস বা জং জলপ্রপাত ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায়
জাং নামের ছোট্ট পাহাড়ি শহরের কাছেই অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,০০০ ফুট উচ্চতায় ঘন সবুজ বন আর তুষারাবৃত পর্বতমালার মাঝখানেই জন্ম নিয়েছে এই স্রোত। ১৯৬২ সালের ভারত চীন যুদ্ধের সাথেই জড়িয়ে আছে এই নুরারাং ফলসের ইতিহাস। কথিত আছে যুদ্ধ চলাকালে নুরারাং নামের এক মনপা মেয়ে ভারতীয় সৈনিকদের সাহায্য করেছিলেন। তার সাহস আর আত্মত্যাগের স্মৃতিতে এই জলপ্রপাতের নাম রাখা হয় নুরারাং। এলাকার মানুষ মূলত মনপা উপজাতির, যারা তিব্বতী বৌদ্ধ ধর্ম অনুসরণ করে। তাদের পোশাক, উৎসব, নাচ, গানে পাহাড়ি সংস্কৃতির অপূর্ব রং দেখা যায়। কাছের গ্রামে গেলে হয়তো শোনাও যাবে ঐতিহ্যবাহী ঢোলের শব্দ বা দেখা মিলতেও পারে লোকনৃত্যের। সত্যি আমরা এই নুরারাং ফলস বা জং ফলস দেখে আপ্লুত। আচ্ছা, এই ফলসটা দেখে আপনার কেমন লাগছে? ও দুর্ধর্ষ, পৃথিবীর একটা মানে অপূর্ব জিনিস। আপনার মানে এ না এলে পরে বোঝা যেত না কি হচ্ছে এটা। আসবে না? হ্যাঁ, না যদি আসতাম আপনার সৌজন্যে, তাহলে আমি অনুপ্রেরণায় আপনার অনুপ্রেরণায় তাহলে আমার জীবনটাই বৃথা হয়ে গেল, জীবনটাই বৃথা হয়ে গেল। এই যে আজকে তুলবো আগে সারাদিন এই যে বিরক্তি, এটা 1 মিনিটে এটা লাগাও, ঠান্ডা লাগবে, এটা লাগাও। এখানেই কিন্তু শাহরুখ খান, মাধুরী দীক্ষিত অভিনীত কোয়েলা সিনেমাটা প্রথম আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমি এই সিনেমাটা দেখেছিলাম এবং এই ফলসটা দেখে তখনই কিন্তু আমার একটা সুপ্ত বাসনা ছিল যে এই ফলসটা দেখতে যাব। আজ বলা যেতে পারে সেই স্বপ্ন পূরণ হলো। আমি সত্যিই অনেকটা আনন্দিত এবং একটা স্বপ্ন পূরণের অনুভূতি কাজ করছে। আমাদের সবাই দারুণ উপভোগ করলো। তো দূর থেকে এত জলের ছাট আসছে যে কাছে যাওয়াটাই অত্যন্ত কঠিন। তারপর বলো মাম, তোমার এই ফলস দেখে কি অনুভূতি? ঠান্ডা লাগছে, আর কোনো অনুভূতি ফিরেই নেই, ঠান্ডা লাগছে। কি আছে দেখ, আমাকে তুলছি, আমাকে তুলছি আমার। বাড়িয়ে দিতে যাওয়ার দুবার ডুবে যায়। আরে যাবো। সত্যি এই বিপুল জলরাশি, অপূর্ব নৈসর্গিক দৃশ্য সবাইকে একেবারে আনন্দে উদ্বেল করে তুলল। সবাই মনের আনন্দে অজস্র অসংখ্য ছবি তুলল। উপরে থেকে যে জলধারাটা নেমেছে, এই জলধারা এই নদীটাই নিচ্ছে। এই নদীটা তো প্রবল জলধারা, নাম তো জানি না, কিন্তু নদীর পাড় গেলে তীব্রতাটা বোঝা যাবে। দেখা যাক, নদীর পাড়ের দিকে আস্তে আস্তে এগোই। নুরারাং জলপ্রপাতের উচ্চতা প্রায় 100 মিটার বা 328 ফুট। বরফগোলা নদীর স্রোত এখানে এসে পাথরের উপর আছড়ে পড়ে এক বিশাল সাদা পর্দা তৈরি করে। বর্ষাকালে এর রূপ সবচেয়ে মহিমান্বিত, আর শীতকালে আশেপাশে শুনলাম বরফের আস্তরণ পড়ে যায়। এই জলপ্রপাত ভ্রমণের সবথেকে ভালো সময় হলো এপ্রিল থেকে অক্টোবর, কারণ বরফ গলে নদীর স্রোত এই সময় বেড়ে যায়। তোমরা
যদি এই লেক ভ্রমণ করতে চাও তাহলে আমাদের মতো ভালুকপং থেকে যাওয়ার পথে বমডিলা হয়ে যেতে পারো, অথবা তাওয়াং শহর থেকেও অনেকে জিপ বা বাইক ভাড়া করে এখানে আসে। এই জং শহরটার কাছেই কিন্তু ছোট্ট চা দোকান আছে, যেখানে আমরা কফি খেলাম। গরম মোমো আর কফি না খেলে কিন্তু এখানকার অপূর্ব যে ভ্রমণের অপূর্ব স্বাদ তা কিন্তু পূর্ণ হবে না। আবহাওয়া কিন্তু এখানে হঠাৎ হঠাৎ বদলে যেতে পারে, তাই আমার সাজেশন যে সবসময় সাথে পর্যাপ্ত পরিমাণ জামা কাপড়, গরম জামা কাপড় এবং সাথে রেনকোট, ছাতা রাখা প্রয়োজন। যাই হোক, আমরা এই নদীর জলটা হাত দিয়ে দেখলাম, প্রবল ঠান্ডা। যদিও এখন মে মাস, তথাপি এই জল এখনই এত ঠান্ডা। জানি না শীতকালে এলে এই জল কি পরিমাণ ঠান্ডা হতো। আর নদীর জলরাশি দেখো, এখনো বর্ষা সবে সূচনা, কিন্তু জলরাশি কি প্রবল! সত্যিই ভয়ঙ্কর সুন্দর এই নুরারাং ফলস। আমরা একদম মুগ্ধ হয়ে বিস্ময়ের সাথে এই নুরারাং ফলস উপভোগ করলাম। এবং তারপরে যা হয় আর কি, অজস্র ফটো মুহূর্তগুলোকে চিরস্মরণীয় করে রাখার জন্য আমরা জানি যে এই ক্ষণস্থায়ী যে প্রাকৃতিক সৌন্দর্যের এই যে দৃশ্যগুলো, একে একদম মনের মণিকোঠায় চিরস্থায়ী করার পাশাপাশি ফ্রেমবন্দি করার লোভও সামলাতে পারলাম না। অজস্র ফটো তোলা হলো, ভিডিও করা হলো, সব মিলিয়ে জলে নেমে দেখাও হলো জলের উষ্ণতা কেমন। সব মিলিয়ে এই ভ্রমণের এইটা একটা অসাধারণ একটা পর্ব। কেমন লাগলো? এই খুব ভালো লাগলো, খুব আনন্দ পাচ্ছি। এত সুন্দর ফলস কোথাও দেখিনি। ফলস দেয়নি, তাহলে এই যে ফলস কোনোভাবেই ফলস দেয়নি, সত্যিকারের ফলস। হ্যাঁ, কোনোভাবেই ফলস দেয়নি। আমরা ফলস খাইনি এত প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও। তা ছেড়ে যেতেই ইচ্ছা করছিল না কারোরই, কিন্তু হাতে সময় কম, এখনো তাওয়াং অনেকটা দূরে। আমাদেরকে হোটেলে আজকে পৌঁছাতে হবে সন্ধ্যার মধ্যে, কারণ এই বিপদসংকুল পার্বত্য রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়া রাতের বেলায় খুবই রিস্কি। তাই ইচ্ছা না থাকলেও সবাইকে তাড়া দিয়ে যথাসম্ভব তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করলাম আমরা। যদিও এই যথাসম্ভব তাড়াতাড়ি বলতেও এই ফলসটা দেখতে আমাদের প্রায় ঘন্টা দুয়েক সময় চলে গেছে। রাস্তা থেকে যদিও ফলসটা একটু ভেতরে নামতে হয়েছে, এবং এই ফলসটা দেখতে গেলে কিন্তু কার পার্কিংয়ের জন্য একটা টিকিটও কাটতে হয়, খুব সামান্য 10 টাকা করে পার হেড বা গাড়ি পিছু একটা খরচ এটা নেয়। কিন্তু তাহলেও ওই সামান্য খরচ এই অপূর্ব নৈসর্গিক দৃশ্য কোনো গায়েই লাগবে না। আমরা সত্যিই মুগ্ধ হয়ে এই নুরারাং ফলস ফলস দেখা শেষ করে আমরা বেরিয়ে পড়লাম তাওয়াং হোটেলের উদ্দেশ্যে। আবার দেখা হবে আগামী পর্বে।